আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আমার নিজের লেখা একটি ছোট্ট রূপকথার গল্প নিয়ে এসেছি। গল্পটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে অনুপ্রাণিত করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও এমন অনেক গল্প আমি আপনাদের শোনাতে পারি। আসুন শুরু করি আমার আজকের গল্প, নরিনের রূপকথা। চারিদিকে পাহাড়ে ঘেরা, সবুজ ঘাসে মোড়া আর বহু ফুলে রঙিন একটা ছোট্ট পাহাড়ি গ্রাম ছিল। কখনো কখনো সাদা মেঘের পুঞ্জ সেই গ্রামের গা ছুঁয়ে ভেসে বেড়াতো। গ্রামটিতে খুব অল্প সংখ্যক লোক বসবাস করত, তাই গ্রামের সবাই একে অপরকে চিনত আর সুখে দুঃখে সবাই মিলেমিশে হাসি খুশিতে তাদের দিন কাটাতো। সেই গ্রামের শেষ প্রান্তে নরিন নামের একটি মেয়ে বাস করত তার দিদার সাথে। মেয়েটির বয়স যখন 16, তখন তার দিদা মারা যান। তারপর থেকে সে একাই থাকত। একটা সময়ের পর সে তার নিজের জীবনটাকে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে এমন করে সাজিয়ে নিয়েছিল যে তার জীবনটাকে একটা রূপকথার গল্প বলেই সকলের মনে হতো। তবে প্রথম প্রথম কিন্তু এমন ছিল না। দিদা মারা যাবার পরে সে চুপচাপ একা বসে থাকত। কখনো খেত, আবার কখনো বা খেত না, আর শুধু ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাতো। অন্য কোনো কিছুতেই তার মন লাগতো না। একসময় স্কুলে যাওয়াও বন্ধ হয়ে যায় নরিনের। রাতে ঠিকঠাক ঘুমাতেও পারত না নরিন। কোথাও একটু জীবজন্তুর আওয়াজ হলেই সে ভীষণ ভয় পেয়ে যেত। নরিনের দিদার সামান্য কিছুই টাকা জমানো ছিল, তাই দিয়েই নরিনের কোনো রকমে দিন কাটছিল। গ্রামের মানুষেরাও নরিনের যথেষ্ট খেয়াল রাখত। তবে কয়েকটা মাস যেতে না যেতেই সেই অর্থ প্রায় শেষ হতে চলল। শোকে আর অবসাদে জড়ানো উদ্দেশ্যবিহীন এই একাকী জীবন নরিনের আর ভালো লাগছিল না। কিন্তু সে একা একা কী বা করবে, কোথায় যাবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসে, তার অনেক খেয়ালও রাখে। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? তাকে তো একদিন তার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তার সকল দায়িত্ব নিজেকেই নিতে হবে। এইসব ভাবতে ভাবতে একদিন নরিন সকালে সূর্যোদয়ের সাথে সাথেই বিছানা ছেড়ে উঠে পড়ল। কোথায় যাবে, কি করবে, সে কিছুই জানে না। শুধু এটুকু জানে তাকে সুন্দর একটা জীবনযাপনের কোনো উপায় খুঁজে বের করতে হবে। নরিন ভালোভাবেই বুঝতে পারছিল এইভাবে ঘরে বসে থাকলে তার দিন আর চলবে না। আসলে নরিনের মন এই মুহূর্তে কি চায়, নরিন সেটাই বোঝার চেষ্টা করছিল। আর তাই সে আজ ঘর ছেড়ে বেরিয়ে পড়ল।
পথ চলতে চলতে 3টি গ্রাম পেরিয়ে গেল নুরিন। তারপর নদীর ধারে এক প্রকাণ্ড গাছের নিচে বসে পড়ল সে। সূর্য তখন মাথার ওপরে। ক্ষুধা আর তৃষ্ণায় সে পথ চলতে পারছিল না আর। ক্লান্ত শরীরে নুরিন গাছের ছায়ায় বসে পড়ল। নদীর শান্ত শীতল হাওয়া লেগে তার প্রাণ যেন জুড়িয়ে গেল। নুরিন তার ব্যাগে করে সামান্য শুকনো খাবার আর একটু জল নিয়ে এসেছিল। তাই সে গাছের ছায়ায় বসে তৃপ্তি করে খেল। আজ অনেক দিন পরে গ্রামের বাইরে বেরিয়ে খুব ভালো লাগছিল তার। গাছের পাখিদের কিচিরমিচির আওয়াজে কখন যে নুরিন সেই গাছের তলায় ঘুমিয়ে পড়ল তা সে জানতেই পারল না। কতক্ষণ ঘুমিয়েছে তা নুরিন জানে না। হঠাৎ এক কুইমুই আওয়াজে নুরিনের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে একটা ছোট্ট কালো কুচকুচে কুকুরছানা তার প্লেটে পড়ে থাকা খাবারগুলো খাচ্ছে আর কুই কুই আওয়াজ করে যাচ্ছে। একটু পরেই কুকুরছানাটি তার পায়ের কাছে এসে জিভ দিয়ে নুরিনকে চাটতে লাগলো। ব্যাপারটা নুরিনের এত ভালো লাগছিল যে সে কিছুই বলল না। কেবল শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে সে সেই মিষ্টি কুকুরছানাটির কাণ্ড কারখানা দেখতে লাগল। কুকুরছানাটি যখন বুঝল নুরিন তাকে কিছুই বলছে না, তাড়িয়ে দিচ্ছে না, তখন আস্তে আস্তে কুকুরছানাটি নুরিনের মুখের কাছে চলে এলো আর পা দিয়ে তাকে খোঁচাতে খোঁচাতে কি যে বলতে চাইল নুরিন তার কিছুই বুঝতে পারল না। তবে নুরিনের কি যে ভালো লাগছিল তা সে বলে বোঝাতে পারবে না। অনেকক্ষণ এরকম অস্থিরতার পর আর খেলাধুলার পর কুকুরছানাটি একসময় নুরিনের গা ঘেঁষে শান্ত হয়ে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আজ কেন জানি না এতদিন পরে নুরিনের আর নিজেকে একা মনে হলো না। তার সামনে দিয়ে শান্ত শীতল নদীর জল মন্থর গতিতে বয়ে যাচ্ছে আর মাঝে মাঝে বয়ে যাচ্ছে কত খড়কুটো আর কুচুরিপানার গুচ্ছ। তখন বসন্তকাল, তাই নদীর গভীরতা খুব একটা বেশি নয়। নুরিনের ইচ্ছে হলো ওই নদীর হালকা স্রোতে সে নিজেকে ভাসিয়ে দেয়। পাহাড় থেকে বয়ে আসায় নদীর জল ভীষণ স্বচ্ছ ও শুদ্ধ ছিল। রৌদ্র আর হাওয়ার খেলায় নদীর জল ঝিকমিক করছিল। তাই বেশি কিছু না ভেবে একসময় নুরিন আস্তে আস্তে নদীতে নেমে গেল। আহা, কি আরাম আর কি শান্তি! ঠান্ডা নদীর জল আর এই শীতল হাওয়া, জীবনে এর চেয়ে বেশি সুখের ও প্রশান্তির আর কি পাওয়ার আছে। কুকুরছানাটি
নদীর পাড়ে বসে বসে খেলা করছিল আর মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে নূরিনকে দেখছিল। আসলে কুকুর ছানাটি বুঝতে চাইছিল নূরিন কখন তার কাছে ফিরে আসবে। নদীর ঠান্ডা জলে স্নান করে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল নূরিনের শরীরে। এতদিনের সব অবসাদ আলস্য যেন নদীর জলে ধুয়ে বয়ে গেল আজ। এবার নতুন জীবনের পথে এগিয়ে যাবার জন্য নূরিন অনেকটাই প্রস্তুত। কিছু দূর এগোতে না এগোতেই নূরিনের খেয়াল হলো কুকুর ছানাটি তার পিছু নিয়েছে। অনেক চেষ্টা করেও সে কুকুর ছানাটিকে পেছন ছাড়িয়ে এগোতে পারল না। তাই বাধ্য হয়ে নূরিন কুকুর ছানাটিকে তার ব্যাগে পুরে নিল। আর তখন নূরিন তার নাম দিল ভুটু। পথ চলতে চলতে নূরিন ভুটুকে না জানি কত কথা বলল, কত গল্প শোনাল। আর ভুটুও যেন সব বুঝতে পারছিল। আজ অনেক দিন পরে ভুটুর সাথে মনের কথা বলে নূরিনের মনটা বেশ হালকা লাগছিল। এইভাবে চলতে চলতে যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল, নূরিনের একটু দুশ্চিন্তা হতে লাগল। আর একটু পরে অন্ধকার বেড়ে যাবে, রাত নামবে। এই এলাকায় তো সে কাউকেই চেনে না, তাই রাতটা সে কোথায় কাটাবে তাই ভাবছিল নূরিন। এমন সময়ে এক বৃদ্ধার আওয়াজে নূরিন পেছন ফিরে তাকালো। দেখল একজন বৃদ্ধা মহিলা তাকে ডাকছে। সেই বৃদ্ধা মহিলা বললেন, তুমি কোন গ্রামের মেয়ে গো? এই পথ ধরে বেশি দূর যেও না। সন্ধ্যার পরে মাঝে মাঝেই হিংস্র জন্তু জানোয়ার বেরোয় ওদিকে। তুমি কোথায় যাবে? নূরিন বলল, এই রাস্তা যেদিকে যায় আমি সেদিকেই যাচ্ছিলাম। আমি আজকের রাতটা কাটানোর জন্য একটা জায়গা খুঁজছিলাম ঠাম্মা। বৃদ্ধা বলল, ও এই ব্যাপার? তাহলে আজকের রাতটা তুমি আমার বাড়িতেই থেকে যাও। আমি একাই থাকি, আশা করি আমার বাড়িতে তোমার কোনো অসুবিধা হবে না। সারাদিন হেঁটে হেঁটে নূরিনের খুব পা ব্যথা করছিল। তার কাছে খাবার জলও শেষ হয়ে গিয়েছিল। ভাবছিল একটু খেয়ে যদি ঘুমিয়ে পড়তে পারতাম বুঝি বেশ ভালো হতো। তাই নূরিন আর কিছু বলল না, সে রাজি হয়ে গেল। সেই বৃদ্ধার বাড়ি পৌঁছে নূরিনের মনে হলো সে যেন কোনো এক মন্দিরে প্রবেশ করছে। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর নিখুঁতভাবে সাজানো বাড়ি এর আগে নূরিন কখনো দেখেনি। একটি বারান্দা আর ছোট ছোট দুটি মাটির শীতল ঘর। দেওয়ালগুলো কাঠ দিয়ে তৈরি। বিছানার ওপর পরিষ্কার ধবধবে একটি চাদর
এমন পরিপাটি করে পেতে রাখা আছে যেন নুরিন আসবে জেনেই সব এইভাবে গুছিয়ে রাখা। ভুটু এসেই বারান্দায় কিছুক্ষণ ছুটোছুটি করে বেড়ালো। রাতে বৃদ্ধা তাদের জন্য খুবই সাধারণ কিছু খাবার নিয়ে এলো, কিন্তু সেই খাবার এতটাই সুস্বাদু যে নুরিনের মুখে অমৃত বলে মনে হলো। নুরিনের হঠাৎ মনে পড়ল তার দিদাও যখন বেঁচে ছিলেন নুরিনের জন্য এমন তরতাজা সবজি দিয়েই খাবার বানিয়ে দিতেন। খেতে খেতে নুরিন জিজ্ঞাসা করল, ঠাম্মা, তুমি কি এই বাড়িতে একাই থাকো? বৃদ্ধা বলল, হ্যাঁ মা, আমি একাই থাকি। তবে আমার এক মেয়ে আছে বিদেশে, সে বছরে একবার করে আমার কাছে আসে। খাওয়া দাওয়া শেষ হলে নুরিন সেই পরিপাটি করা বিছানায় ঘুমিয়ে পড়ল। জানালার বাইরে কোনো এক জায়গা থেকে ফুলের এক অপরূপ মিষ্টি গন্ধ ভেসে আসছিল। সেই গন্ধে মাতাল হয়ে নুরিনের চোখ বুজে আসছিল ধীরে ধীরে। কিছুক্ষণ পরেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মাঝরাতে গভীর ঘুমে নুরিনের স্বপ্ন এলো। একটা ছোট্ট নদী সুন্দর ভেলায় চেপে নুরিন আর ভুটু নদীতে ভেসে যাচ্ছে। গ্রামের পর গ্রাম পার করে তারা এক স্বর্গরাজ্যে পৌঁছে গেল। সেখানে কত গাছপালা, কত পশু পাখি আর কত ফুলের বাহার। তারপর এক সময় তারা দুজনে ডানা মেলে উড়ে যেতে লাগলো। এমনই সব সুন্দর সুন্দর স্বপ্ন নুরিনকে এক রূপকথার জগতে টেনে নিয়ে গেল। খুব সকালেই পাখির কিচির মিচিরে নুরিনের ঘুম ভেঙে গেল। সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়ে সকালে ঘুম ভাঙার পরে নুরিনের কি যে ভালো লাগছিল তা সে বলে বোঝাতে পারবে না। এই সুন্দর ঘরে তার অগোছালো বিছানা খুব বেমানান লাগছিল। তাই সে পরিপাটি করে সব গুছিয়ে রাখল। বারান্দায় এসে দেখে ভুটু তখনও ঘুমাচ্ছে। তাই সে ধীরে ধীরে বারান্দার পাশের রাস্তা দিয়ে সে বাড়ির পেছন দিকটায় চলে গেল। বাড়ির পেছনে একটা মস্ত বাগান ছিল। সেই বাগানে চোখ রাখতেই নুরিন যেন সব ভুলে গেল। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না নুরিন। এত অপরূপ সৃষ্টি কেউ করতে পারে, এই ভেবেই অবাক হচ্ছিল নুরিন। একটা বড় জায়গা জুড়ে স্বর্গের মতো একটা বাগান। বাগানের চারিদিকে কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর কাঞ্চন ফুলের সারি। জায়গায় জায়গায় না জানি কত রঙের ফুল আর ঘাসে ঢাকা মাটি।
বসন্তের হাওয়ায় জুঁই আর বেলি ফুলের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। কয়েকটা ছোট ছোট খরগোশ বাগানের ঘাস খাচ্ছে আর খেলা করে বেড়াচ্ছে। বাগানের পাশেই কিছুটা দূরে একটা ছোট নদী বয়ে যাচ্ছে। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এক সময় নূরিন ঘাসের উপরে এলিয়ে পড়ল। মৃদুমন্দ বাতাস আর ফুলের সুগন্ধ তাকে অবিরত ছুঁয়ে যেতে লাগল। তার মনে হতে লাগলো জীবন সত্যি কত সুন্দর আর কত দামি। ঘরের বাঁধন ছেড়ে বেরিয়ে পড়া নূরিনের জীবনের সবচেয়ে ভালো একটি সিদ্ধান্ত। নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার প্রয়াস আজ তাকে এখানে পৌঁছে দিয়েছে। সত্যি আজ সে তার সঠিক পথ খুঁজে পেয়েছে, জীবনের প্রকৃত মানে খুঁজে পেয়েছে। আমার গল্পটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, গল্পটি কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন, আর এর দ্বিতীয় পর্ব নিয়ে আসতে আমাকে অনুপ্রাণিত করবেন। শুভরাত্রি।